বন্ধুরা নমস্কার। আমরা কালকে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে বিজেপি নেতৃবৃন্দ এবং সরকার তারা আধার কার্ড নিয়ে যে সমস্যার সৃষ্টি করেছে সেই সমস্যার নিরসন তারাই করে দেবেন। তারা বলেছিলেন যে এটা একটা টেকনিক্যাল মিস্টেক বা একটা ভুলের কারণে এইটা ঘটেছে, ফলে বিষয়টার সমাধান তারা করে দেবেন। এবং এই প্রশ্নে সুকান্ত মজুমদার বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এবং পার্লামেন্টের সদস্য, তিনি বলেছিলেন ৩-৪ ঘন্টার মধ্যে সমস্যা মিটে যাবে। তবুও তিনি একটু সাবধানী হয়ে জানিয়েছিলেন যে রাতের মধ্যে সমস্যাটা মিটে যাবে। আর বনগাঁর সাংসদ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন যে কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান তারা করে দেবেন। আসলে কয়েকদিন আগে শান্তনু ঠাকুর এই যে কার-19 তার রুলস প্রকাশ নিয়ে 7 দিনের একটা ডেডলাইন দিয়ে সমস্যায় পড়ে গেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি আর এরকম 2 ঘন্টা 4 ঘন্টা এইভাবে প্রতিশ্রুতি দেননি। তিনি একটু সময় নিয়েছেন, নির্দিষ্ট করে কিছু বলেননি। আপনাদের মতো আমরাও অত্যন্ত আগ্রহ নিয়ে টিভি চ্যানেলগুলি একবার এইটা থেকে ওইটা, এই চ্যানেল থেকে ওই চ্যানেল, রাত্রি 12টা পর্যন্ত আমরা এটা করেছি, কিন্তু সদর্থক কিছু, নিশ্চিন্ত হওয়ার মতো কিছু পাইনি। হতে পারে আমি যেগুলি দেখেছি তার মধ্যে আমার চোখে পড়েনি, আমি চেষ্টা করেছি, পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আলাদা কথা। সকালবেলা থেকেও আমি অনেকক্ষণ চেষ্টা করলাম টিভি চ্যানেলগুলো এদিক ওদিক করে দেখার, কিন্তু দেখলাম সন্দেশখালির বিষয়টা ছাড়া প্রায় কোনো চ্যানেলই অন্য কিছু দেখাচ্ছে না। তাতে মনে হলো যে এই সমস্যা সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। সকালবেলায় অন্যান্য কাগজে কি হয়েছে জানি না, আনন্দবাজারটা পড়লাম। আনন্দবাজারেও বিজেপি নেতাদের এই যে ঘোষণা সময় বেঁধে দিয়ে, সে সম্পর্কে বিশেষ কিছু বুঝতে পারলাম না। ফলে এরকম একটা অবস্থার মধ্যে ভাবছি যে এটা কি হতে পারে। আপনারাও নিশ্চয়ই ভাবছেন, আমরাও ভাবছি। আমার যেটা মনে হয়েছে যে বিষয়টাকে একটু থিতিয়ে দেওয়ার, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ এগুলো একটু কমে যায়, থিতিয়ে যায়, সেরকম কোনো পরিকল্পনা উভয় পক্ষ, মানে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষ এরকম একটা পরিকল্পনা বা এটাকে চক্রান্ত বলা যায়, সেটা করেছে কিনা। দিদি মানে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন বিকল্প পথে এই যে সমস্ত পরিষেবাগুলো, রেশন, অন্যান্য যে পরিষেবাগুলো রাজ্য সরকার দেয়, যেটাতে আধার কার্ডের প্রয়োজন পড়ে, উনি বলছেন আমি একটা বিকল্প ব্যবস্থা করে এই পরিষেবাগুলো যাতে তারা পান, সুযোগ সুবিধাগুলো যাতে তারা পান, তার একটা ব্যবস্থা করব। তিনি একটা বিকল্প কার্ড দেবেন। বিকল্প কার্ড যেটা দেবেন সেটা তার ওই পরিষেবা চালু রাখার জন্যে। সবাইকে বুঝতে হবে সেটা
আধারের বিকল্প কোনো কার্ড নয়, আধারের বিকল্প কোনো কার্ড দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই। ফলে আমাদের মানুষ তারা রেশনটা যদি দেখেন পেয়ে যাচ্ছি, গ্যাসটা পেতেও সমস্যা হচ্ছে না, কিছু বৃদ্ধ ভাতা অন্যান্য যেগুলো আমরা পাই সেগুলোও পেয়ে যাচ্ছি, ফলে মানুষ তাতে অনেকখানি নিশ্চিন্ত হয়ে যান। আর সময়ের সাথে সাথে বিজেপি ভাবছে যে মানুষ এগুলো আস্তে আস্তে গা সওয়া হয়ে যাবে। আমার মনে হচ্ছে এরকম একটা পরিকল্পনা নিয়ে এই দুটো দল ও সরকার এগোচ্ছে। আসলে আমাদের সমস্যাটা কিন্তু অনেক বেশি গভীর এবং আমাদের কোনোভাবে এই যে নাগরিকত্বের সমস্যা, এই সমস্যা থেকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে নিলে চলবে না। না হলে বিভিন্ন দল এবং সরকার তাদের সুবিধা মতো এইটাকে এক এক সময় হাজির করে ভয় দেবেন এবং ব্ল্যাকমেল করবেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার ক্ষমতা এরা এই উদ্বাস্তু মানুষ, বিশেষ করে দলিত মানুষ, নিম্নবর্গীয় মানুষ তাদের দেবে না। আমি অবস্থার গুরুত্বটা বোঝাতে দু একটা উদাহরণ দেব। আমি কথাটা বলার আগে ভাবছিলাম যে নাম উল্লেখ করে এইভাবে বলা আমার ঠিক হবে কি না, কিন্তু কিছুটা চিন্তা করে দেখলাম যে যারা আমাদের বলেছেন, যেভাবে বলেছেন, তাতে এইটা উল্লেখ করা খুব অনৈতিক বা অন্যায় হবে মনে হচ্ছে না, যে কারণে আমি দু একটা ঘটনার কথা উল্লেখ করব, নাম উল্লেখ করেই করব, যাতে মানুষের এটা বুঝতে একটু সুবিধা হয়, অবস্থার গুরুত্বটা বুঝতে সুবিধা হয়। আমরা এখন থেকে 15-17 বছর আগে যখন বলছিলাম যে ভারতবর্ষে নাগরিকত্ব বহিরাগতদের জন্যে, আমি এখানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কথা বলছি না, আমি বহিরাগতদের কথা বলছি, যে তাদের নাগরিকত্বের ভিত্তিবর্ষ, অর্থাৎ তারা কত সালে ভারতবর্ষে এসেছেন, যে সময়ের আগে আসলে নাগরিক, পরে আসলে নাগরিক নয়। এইটা নিয়ে আমরা যখন বলতাম 1948 সালের 19শে জুলাই, তখন অনেক মানুষ হাসতেন, বিশ্বাস করতেন না। আবার অনেক নেতাও, অনেক বড় বড় নেতা, মানে বড় বড় নেতা, পার্লামেন্টের মেম্বার, নেতা, সেই সঙ্গে সাংসদ, লোকসভা রাজ্যসভার সাংসদ, তাদের সাথেও কথা বলতে গেলে আমাদের তারা বলতেন, আরে কি বলছেন আপনি, 71 সালের একটা সীমারেখা তো আছে। তারাও জানতেন না যে 71 সাল একটা সীমারেখা একসময় ঘোষণা করেছিল ভারত সরকার, কিন্তু সেটা যে আইন নয় এবং সেটা যে একটা সাময়িক ব্যাপার ছিল, এইটা তারা জানতেন না। কথাটা যখন উঠল তখন ওই সাময়িক যে নিষেধাজ্ঞা, সেটা সম্পর্কেও দুটো কথা বলি। বাংলাদেশ লিবারেশন ওয়ার, ওই সময় যে সমস্ত মানুষ, প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসে শরণার্থী হয়েছিলেন, সেই সময় ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের একজন আন্ডার সেক্রেটারি, মিস্টার গোয়েল তার নাম আমার মনে আছে, সে একটা সার্কুলার ইস্যু করেছিলেন 29শে নভেম্বর 1971 সাল। সেটাতে বলেছিলেন যে এই বাংলাদেশ লিবারেশন মুভমেন্টের জন্য যে মানুষগুলি এখানে এসেছেন, আমরা ধরে নেব যে তারা আবার এই সমস্যা মিটে গেলে, এই যুদ্ধ মিটে গেলে তারা দেশে ফিরে যাবেন। ফলে সেই মানুষগুলিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে 51A এই ধারাতে,
মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ওই যে মানুষ লিবারেশনের জন্য এসছেন তাদের যেন না দেওয়া হয়, কারণ তারা ফিরে যাবেন। এইটা একটা সার্কুলার ছিল 1971 সালের 29শে নভেম্বর। সেইটাই সরকারের বহু কর্তা ব্যক্তি, বড় বড় নেতারাও জানতেন যে ওইটাই আইন। যা হোক, সেটা পরবর্তীকালে আমরা সেই সার্কুলার স্বরাষ্ট্র দপ্তর থেকে জোগাড় করে বিভিন্ন জায়গাতে বলেছি, বিভিন্ন জায়গাতে জেরক্স করে করে দিয়েছি। তারপরে নেতা আমলা তাদের এই ভুলটা ভাঙে। তো সে যা হোক, সেটা হলো একটা 1971। তবে 1971-এর একটা সীমারেখা আছে, সেটা একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে আসামের জন্যে। আসামে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আসাম চুক্তি হয়েছিল। ওই আসামে বাঙালি খেদাও এইসব নিয়ে গণ্ডগোল হচ্ছিল। সেইটার মীমাংসা করার জন্যে অসমিয়াদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা আসাম চুক্তি হয়েছিল। এটা 85 সালের ঘটনা। এবং সে আসাম চুক্তির বিষয়বস্তুটাকে নিয়ে ওইটাকে একটা আইনি রূপ দেওয়া হয়েছিল নাগরিকত্ব আইনে। সেটা ছিল আইনের ধারা 6A। তাতে বলা হয়েছিল আসামের ক্ষেত্রে 1971 সালের 25শে মার্চের আগে থেকে যারা আসামে বসবাস করেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন। এটা কিন্তু শুধুমাত্র আসামের ক্ষেত্রে। ওর মধ্যে আরও একটু টুকটাক এটা ওটা ছিল, আমি ওগুলোই যাচ্ছি না। কিন্তু রেস্ট অফ ইন্ডিয়া মানে আসাম বাদে বাকি গোটা ভারতের জন্যে নাগরিকত্বের সীমারেখা কিন্তু 1948 সালের 19শে জুলাই। এইটা আমরা তখন থেকে বলছিলাম, কিন্তু আমাদের এই কথা শুনে মানুষ বিশ্বাস করতেন না। আইনটা হলো, আইন নয়, এটা সংবিধানের নির্দেশ, সংবিধানের 6 ধারা। তাতে বলেছে যারা 1948 সালের 19শে জুলাই এবং তার আগে পাকিস্তান থেকে ভারতে এসেছেন, পাকিস্তান থেকে ভারতে এসেছেন মানে ভারতের ভূমিপুত্র যারা, মানে ইন্ডিয়ান অরিজিন যারা। সে কোন ইন্ডিয়ান অরিজিন, কাদের বলছে ইন্ডিয়ান? কারণ অনেক সময় মনে হতে পারে ব্রিটিশ আমলে তো ইন্ডিয়া মানে ব্রিটিশের অধীনে শ্রীলঙ্কা ছিল, মায়ানমার ছিল। সেক্ষেত্রে পরিষ্কার করে বলেছে 1935 সালের ভারত শাসন আইনে যে ইন্ডিয়ার কথা বলা হয়েছে সেই ইন্ডিয়া হলো আসলে এই যে এখনকার পশ্চিম পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। 35 সালের ভারত শাসন আইন না বললে কিন্তু ধরুন এই যে মায়ানমারের এই যে রোহিঙ্গাদের যে এলাকা, যে এলাকায় রোহিঙ্গারা বসবাস করেন, যেখান থেকে উৎখাত হয়েছিলেন, এই যে প্রদেশ, এই প্রদেশ 1935 সালের ভারত শাসন আইনের আগে কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির সাথে ছিল ওই অংশটা। তো ওরা বাঙালি এবং বাংলার মধ্যেই ছিল। 35 সালের ভারত শাসন আইনে ওই রাখাইন যেটা আমরা বলছি, ওই রাখাইন মানে রোহিঙ্গাদের বাসস্থান যেটা, ওই রাখাইনটাকে বেঙ্গল প্রেসিডেন্সির সাথে কেটে বর্মার সাথে যুক্ত করে দেওয়া হয়। ফলে ইন্ডিয়ান অরিজিন বললে কিন্তু রাখাইনটা আর আসছে না। আমি এটা বোঝার জন্যে কথাগুলি বললাম, এটা ইতিহাস। তো এই এলাকা থেকে যারা 1948 সালের 19শে জুলাইয়ের আগে মানে দেশভাগের পর 11 মাস টাইম, এর মধ্যে যারা এই ভারত ভূখণ্ডে চলে এসেছেন তাদের আমাদের সংবিধান বলছে তারা ভারতীয়, মূল ভারতীয়দের মধ্যে তারা পড়বেন। কিন্তু তারপরে যারা এসেছেন 19শে জুলাই 1948 সালের পরে যারা ভারতে এসেছেন ওই পাকিস্তান ভূখণ্ড থেকে বা বাংলাদেশ থেকে, তাদের কথা বলেছেন তারা আসলে আর এমনি এমনি নাগরিক হবেন না, তাদের আবেদন করে নাগরিক হতে হবে। আপনাদের অনেকের সন্দেহ হলে আমি একটুখানি দেখুন সংবিধান বইটা,
এর 6 ধারাটা, 6 ধারায় বলা হয়েছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, কারণ তখন তো বাংলাদেশ হয়নি, ফ্রম পাকিস্তান। তো এইখানে বলছে যে এর আবার এই দেখেন খুব কাছাকাছি নিয়ে দেখাচ্ছি, এ বি, আবার বির মধ্যে ইটালিক 1 আর ইটালিক 2 আছে। এইখানে বলছে যে কোনো ব্যক্তি তার মা বাবা, তিনি অথবা তার মা বাবা, অথবা কিন্তু অথবা তার মা বাবা, অথবা তার ঠাকুরদা ঠাকুরমা, এই যে 35 সালের যে ভারত বর্ণনা করা হয়েছে, এই ভারতে জন্মগ্রহণ করেছেন তারা যদি এই 19th day of 1948 তার আগে যদি ভারতে এসে থাকেন মাইগ্রেশন নিয়ে বা কোনো কারণে চলে এসে থাকেন কোনোভাবে, তাহলে কিন্তু তিনি ভারতীয়। এইটা ইটালিক 1, আর ইটালিক 2তে বলছে, এইটা ইটালিক 2 দেখুন, এই ইটালিক 2তে বলছে 19শে জুলাইয়ের পরে যদি আসেন 48 সালের, তাহলে আপনাকে আবেদন করে নাগরিক হতে হবে। এইটা সংবিধানেই বলে দিয়েছে। ফলে এই জায়গাতে ওই ভোটার কার্ডের নাম আছে বা আমি পুনর্বাসন পেয়েছি ইত্যাদি ইত্যাদি, চাকরি পেয়েছি, চাকরি করেছি, রিটায়ার করেছি, এসব বললে হবে না। তো এইটা অনেকে বিশ্বাস করতেন না। অনেকে বিশ্বাস করতেন না সেটা তো একটা বোঝা যায় যে মানুষ, সাধারণ মানুষ এটা নাই জানতে পারেন। এইবারে আমি ওই যে নির্দিষ্ট করে 2-1 জনের কথা একটু আপনাদের বলছিলাম, সেইখানে আসি। ঘটনাটা আমি একেবারে লাস্ট যখন কথা হয়েছে তখনকার কথা বলি, ডেটটা আমার মনে আছে। গত ডিসেম্বর মাসের 19 তারিখ, মানে 2023 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ আমি এই নাগরিকত্বের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য দিল্লি গিয়েছিলাম। দিল্লি গিয়ে আমি প্রদেশ কংগ্রেসের নেতা, পার্লামেন্টে বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আমি অধীর রঞ্জন চৌধুরীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার বাড়িতে রাত্রি 9টার সময় গিয়ে দেখা করি। তিনি খুব আদর যত্ন করলেন, চাটা খাইয়ে বসে আমাদের বললেন, আমাকে উনি স্বীকৃতি দা বললেন স্বীকৃতি দা বলেন তো সমস্যাটা কি মানুষের। আপনি কথাটা একটু খেয়াল করুন। বলছেন যে এই যে আপনারা বলছেন, মানে আমরা বলছি যে এই সমস্যাটা সমাধান করা দরকার, উনি বলছেন বলুন তো মানুষের সমস্যাটা কি। তার মানে হলো অধীরবাবুর মতো মানুষ, দায়িত্বশীল মানুষ, দায়িত্বশীল রাজনীতিক, তিনি 2023 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত মানুষ কি সমস্যায় আছেন সেইটা সম্পর্কে তার সম্যক জ্ঞান আমি বলবো না, আসলে তার ধারণাই নেই। তাই তিনি জানতে চাইছেন। তিনি জানেন যে কোনো অসুবিধা হয় না, এবং এইটা বলে বোঝাতে গিয়ে তিনি আমাকে এই কথাও বললেন যে আমি তো চলে এসেছি বাবার হাত ধরে ছেলেবেলায়, ওনাদের বাড়ি ছিল চট্টগ্রাম, আমি বাবার হাত ধরে বাংলাদেশে চলে এসেছি। আমি তো এখানে এসে কিছুই করিনি, আমার কোনো কাগজপত্র নেই। আমি 5 বার এমপি হয়েছি। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি, উনি বলছেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি আমার কোনো কাগজপত্র নেই, আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছিলাম, আমার কি করার আপনি করে নিন, কে কী করতে পারে করে নিন, বা আমাকে বলুন যে আমি এদেশের নাগরিক না, ইত্যাদি ইত্যাদি এরকম তিনি বললেন। মানে খুব খোলামেলা কথাবার্তা তিনি বললেন। আমি এ কথাটা আপনাদের সামনে বলছি এই কারণে, তিনি যখন পার্লামেন্টে কথাগুলো বলেছেন তখন আর আমার এই ভিডিওতে বলায় কোনো অসুবিধে নেই, এটা আমার মনে হয়েছে। যাই হোক,
তো আমি ওনাকে তখন বললাম যে অধীরবাবু, আপনার মতো একজন মানুষ, আপনি বাংলাদেশ থেকে, আপনি পাকিস্তান থেকে এসেছেন, আপনার কাগজপত্র নেই, বা আমরা যেটা বলছি আইন অনুসারে আপনি ভারতীয় নন, তো এইটা আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারেন এবং আপনার কিছু নাই হতে পারে, কারণ আপনার মতো লোক তো বিশিষ্ট লোক, আপনারা বড় রাজনীতিক না হতে পারে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা তো তা নয়। সাধারণ মানুষের নানা সমস্যা। আমি তখন এক এক করে সেই উড়িষ্যার 1551 জন থেকে এই ঘুষখোরাতে অ্যারেস্ট হয়েছে সেটা বলেছি, বলাগড়ে অ্যারেস্ট হয়েছে সেটা বলেছি, নদিয়াতে অ্যারেস্ট হয়ে বলেছি, যাত্রাপুরে সেই আনন্দবাজারে বেরিয়েছিল 5 বছরের মেয়ে অনিতা দেবনাথের ভাতের থালায় পুলিশ গিয়ে, মানে বাবাকে ধরতে না পেরে তার ভাতের থালায় খাচ্ছিল, কেরোসিন ঢেলে দিয়েছে, এই কথা আমি বলি, ইত্যাদি অনেক ঘটনা বললাম যা যা এই সমস্যাগুলো হয়। এমনকি অনেকে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে ডিপার্টমেন্টের খুব আর্জেন্ট তাই দিয়ে দিয়েছে, ডিআইবি এনকোয়ারিটা পরে হবে, 3-4 মাস চাকরি করার পরে ডিআইবি এনকোয়ারি অ্যাডভান্স গেছে, 2 জনের খবর আমরা জানি যে তারা সুইসাইড করেছে। এরকম নানান ঘটনা প্রতিদিন মানুষের যে সাফারিং হয়, মানে এটা আমার আর বলার দরকার নেই, প্রত্যেকটা উদ্বাস্তু মানুষ বোঝেন। এর কিছু কিছু আমি তাকে বললাম, অনেকক্ষণ কথা হয়েছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা। সেখানে আমাদের এই ঠাকুরনগরের সজল, ডাক্তার সজল বিশ্বাস ছিলেন, আমরা 2 জন ছিলাম। তো এইগুলো হলো। তো আমি এটা বলতে চাইছি যে এই সমস্যাটা সাধারণ মানুষ কেন, এইটা অধীরবাবুর মতো মানুষও ঠিক ঠিক বোঝেন না। এটা হচ্ছে একটা দিক। আর তাদের ঠিক বিরোধী দল কোনটা? তাদের বিরোধী দল হচ্ছে বিজেপি। বিজেপি পশ্চিমবঙ্গে আজকে যে রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে, আপনারা যদি কেউ আমার সাথে ডিফার করেন, আমার মতের সাথে যার মত মিলবে না, তিনি আমাকে একটু টেলিফোন করে হোক বা এখানে একটা কমেন্ট করে জানাবেন। আমি মনে করি বিজেপি এখানে পায়ের তলে মাটি পেয়েছে, তার মূল কারণ হলো এই উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যাটাকে তারা হাতিয়ার করেছে। এবং এই উদ্বাস্তু মানুষ যারা ওখান থেকে এসেছেন তাদের মধ্যে সাম্প্রদায়িকতা, মুসলিম বিদ্বেষটা ঢুকিয়ে দিয়ে তারা এই জায়গাতে পায়ের তলায় মাটি তৈরি করেছে। এবং তার মূল ভিত্তি ছিল নমশূদ্র সম্প্রদায়। পরে আস্তে আস্তে অন্য জায়গায় ঢুকেছে। আমি তাদের প্রতিষ্ঠার কথা বলছি। এখন তো নমশূদ্রদের জায়গা নেই। একসময় 30 জন এমপির টিকিটে দাঁড়িয়ে যেত নমশূদ্ররা, কারণ কেউ দাঁড়াতে চায় না। 2000-3000 ভোট হয়। জেতার মতো যখন হয়েছে তখন রিজার্ভেশনের বাইরে আর একটাও শিডিউল কাস্ট দেয় না। নমশূদ্র হয়তো 1-2 তারা জায়গা পায়। তো এইটা এরকম একটা অবস্থাতে বিরোধী দলের তো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবং সেইটা শুরু কেন 2003 সাল থেকে সমস্যা হয়েছে, আজকে হচ্ছে 24 সাল। এত বছরে বিরোধী দল কংগ্রেসের বড় বড় নেতারা এইটা জানেন না কি করে সমস্যা মিটবে। আর মতুয়ারা উদ্বাস্তুরা চুপ করে বসে আছে তা নয়, বহুবার চেষ্টা করেছি আমি, অন্তত এইসব নেতাদের সাথে কতবার যে মিট করেছি তার কোনো ঠিক নেই। এবং 1 বছর না, গত 10 বছর ধরে। আপনারা জানেন 2010 সালে মতুয়াদের যে সমাবেশ হয়েছিল, লক্ষাধিক লোক সেখানে জমায়েত হয়েছিল, সেখানে কংগ্রেসও ছিল। আমি অনেক বলে বুঝিয়ে সেখানে তখন মানস ভূঁইয়া, ডাক্তার মানস ভূঁইয়া, তিনি তখন সভাপতি ছিলেন, তিনিও গেছিলেন, বক্তৃতা করেছিলেন। এবং তারপরে ঠিক তার কয়েকদিন মাত্র পরে 28শে ডিসেম্বর পরের বছরের 11 সালের 10 জানুয়ারি আমি ডাক্তার মানস ভূঁইয়া প্রদেশ কংগ্রেস সভাপতিকে দিয়ে একটা চিঠি লিখেছিলাম, অসাধারণ চিঠি তিনি লিখেছিলেন। সব রাজনৈতিক দল ওখানে কথা দিয়েছিল যে পশ্চিমবঙ্গের 42 জন সাংসদ দল ধরে গিয়ে প্রধানমন্ত্রীকে বলবেন এই সমস্যা মেটানোর জন্যে। তো সেখান থেকে আমরা যে রাজনৈতিক নেতাদের কাছে যাইনি এরকম তো নয়। এবং এই আন্দোলনটা হচ্ছিল বলেই তারা মঞ্জুলকে ডেকে এমএলএ করলো, মন্ত্রী করলো। না হলে আমরা যারা, আমি মসলন্দপুরে থাকি, যারা ঠাকুরনগর এবং আশেপাশে বাস করেন, মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন একটা পঞ্চায়েতের মেম্বার হওয়ার যোগ্যতা তার নেই। তবু একটা পার্টি তাকে ডেকেছিল কেন?
ডেকেছিল এই আন্দোলনের জন্যে, এই নাগরিকত্বের ইস্যুর জন্যে, কিন্তু বিরোধীরা সেইটা এত বছর পরেও জানেন না। আমি ওইটা গেল 19শে ডিসেম্বর। আমি 20শে ডিসেম্বর দেখা করলাম কংগ্রেসের এখনকার যিনি জাতীয় সভাপতি খাড়গে সাহেবের সাথে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, পরের দিন 2টোর সময় দেখা করলাম এবং এই কথা আমি অধীরবাবুকে বললাম। আমরা লিখেছিও, বিভিন্ন কাগজে ফেসবুকে লিখেছি, আমার এখানে বলতে কোনো অসুবিধা নেই। বললাম যে আমাদের কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে, ফলে আপনি আমাদের সাথে চলুন। তো উনি বললেন ওনার অন্য কাজ আছে। তা ঠিক আছে, আমাকে বললেন যে সুকৃতিদা আপনি যাওয়ার আগে আমি টেলিফোন করে ওনাকে বলে দেব। মানে আমি এটা বললাম কেন, আমি জানি যে অল ইন্ডিয়া সভাপতি খাড়গে সাহেবের সাথে কথা বলতে গেলে উনি বলবেন যে রাজ্যের মতামতটা দরকার। এই জন্যে ওনার সাথে আমি আগের দিন দেখা করলাম এবং বললাম। তারপরে আমরা একটা এখানে কনভেনশন করেছিলাম কলকাতায়। সেখানে কংগ্রেসের আরেকজন জাতীয় নেতা, একসময় ইউপি আমলে কৃষিমন্ত্রী ছিলেন, এআইসিসির সাধারণ সম্পাদক তারিক আনোয়ার সাহেব, তাকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। মানে এর 2-3 মাস আগে, 2 মাস আগে কলকাতা একটা আমরা বড় এই নাগরিকত্বের প্রশ্নে একটা কনভেনশন করেছিলাম সংবিধান বাঁচাও মঞ্চের ব্যানারে। উনি এসেছিলেন। তো উনি এসে এখানে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা আবার মনে করে দেওয়ার জন্য তার সাথেও আমরা দেখা করলাম। ওই 20 তারিখে যেদিন আমরা খাড়গে সাহেবের সাথে দেখা করলাম দুটোই, তার আগে দেখা করলাম তারিক আনোয়ার সাহেবের সাথে। সবাইকে বলেছি এবং তারা সবাই শুনেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারা তো বিষয়টা অত গভীরভাবে জানেন না সমস্যাটা। খাড়গে সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন সাংঘাতিক ব্যাপার, কিন্তু আমরা তো এতদিন এই জিনিস জানি না। না জানারই কথা, কারণ এইটা তো তোলার কথা আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের। তা আমাদের পশ্চিমবঙ্গের নেতা হচ্ছেন অধীরবাবু, তিনি এইটা জানেন না ঠিকমতো, তা তুলবেন কি করে? যাই হোক, তবুও খাড়গে সাহেব বললেন যে ঠিক আছে, আমি অধীরবাবুকে টেলিফোন করে দেবো। উনি বলেছিলেন, করেছেন কিনা আমি জানি না। তারপরেও আমরা 2-3 বার অধীরবাবুর সাথে বসেছি, আমরা কথাবার্তা বলেছি। খাড়গে সাহেব বলেছিলেন যে এখান থেকে একটা কংক্রিট প্রপোজাল যাতে কেন্দ্রকে পাঠানো হয়, অল ইন্ডিয়া প্রেসিডেন্টকে পাঠানো হয়, তাহলে তার একটা সিদ্ধান্ত নিতে পারবেন। মানে আমাদের চেষ্টাটা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে এই ইস্যুটা কংগ্রেসের মতো একটা বড় দল, এটা কংগ্রেস মানে হচ্ছে আজকে বিজেপির বিকল্প দল, তারা যদি তাদের ইশতেহারে বিষয়টাকে তোলে তাহলে অনেক বেশি গুরুত্ব হয় এবং আজ হোক কাল হোক এটা মীমাংসার একটা পথ খুলে যায়। এই জন্যে আমরা এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। তো যাই হোক, সেটা এখানে এসে অধীরবাবু, তারপরে রাহুল গান্ধী ওই পদযাত্রায় এলেন, ইত্যাদি ইত্যাদি, অনেক ব্যস্ত ছিলেন। দেখা করেছি, কিন্তু উনি অতটা মনোযোগ দিতে পারেননি হয়তো, যে কারণে আমরা প্রদীপ ভট্টাচার্য, আপনারা জানেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা, সুখবিলাস বর্মা SC/ST ছেলের দপ্তরে আছে কংগ্রেসের, 2বার MLA ছিলেন, IAS অফিসার, তার সাথে বহুবার দেখা করেছি। তাকে নিয়ে প্রদীপদার সাথেও দেখা করেছি এবং এরকম এই প্রক্রিয়ায় প্রদীপদা 2টো চিঠি লিখেছেন খাড়গে সাহেবকে। তারপর একটা 2-1-এর মধ্যে বা সপ্তাহখানেক আগে হয়তো রাহুল গান্ধীকেও একটা লিখেছেন। তো এই চেষ্টাটা করে আমরা চেষ্টা করছি একটা জায়গায়। কিন্তু আমি যেটা বলছি, সাধারণ মানুষ বিপদের কথা বুঝবেন না সেটা তো বুঝি, কিন্তু নেতারাই এরকম একটা অবস্থাতে আছেন। তা এইটা আমি এবার একটু CPM-এর দিকে যাই, যারা এই ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। আমি এইটা নিয়ে CPM পার্টির সাথেও যোগাযোগ করেছি, তারাও আগ্রহ দেখিয়েছেন। তারাও বিষয়টা অত ভালো করে এতদিন জানতেন না, তারা একভাবে ভাবতেন। সুজনবাবুর সাথে আমরা কয়েকবার কথা বলেছি, বসেছি। শেষে একটা মিটিংয়ে সুজনবাবু এবং সেলিম সাহেব ছিলেন। তারা শুনে কিন্তু বিষয়টা, যখন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাদের কাছে সব ইনফরমেশান ছিল না। এমনকি আমি চেষ্টা করে তাদের যে লোকসভার বিরোধী দলের লোকসভার নেতা ছিলেন, পুরুলিয়ার সাংসদ, নাম বলে যাচ্ছি, অনেকবারের সাংসদ, ওনাকে আমি এর আগে গিয়ে কথা বলেছি, তার বাড়িতে দেখা করেছি, তিনি পার্লামেন্টে এটা তুলেছিলেন। তারপরে আমরা যখন অনশন করেছি, উনি আমাদের অনশন মঞ্চে এসেছেন, এসে এমনকি বলেছিলেন আমি প্রাইভেট মেম্বার্স বিল আনবো যদি এটা গভর্নমেন্ট এভাবে কিছু না করে। এটা তারা করেছেন। আমি যখন প্রশান্ত চ্যাটার্জি রাজ্যসভায় ছিলেন, তাকে বলেছি, তিনিও এটা পার্লামেন্টে তুলেছেন।
শ্যামল চক্রবর্তী তুলেছেন, তাদের ত্রিপুরার এমপি ছিলেন খগেন দাস, তিনিও তুলেছেন। এবারে কংগ্রেসের তখন সুস্মিতা দেব কংগ্রেসে ছিলেন, তার সঙ্গে আমি দুবার দেখা করেছি তার বাড়িতে, তিনিও এটা তুলেছেন। তার অবশ্য আসামের দিক দিয়েও এটা অনেকটা জানা ছিল। পিএল পুনিয়া কংগ্রেসের একজন প্রভাবশালী এমপি ছিলেন, আইএস অফিসার ছিলেন, তিনিও এটা তুলেছেন। তো এগুলো বিভিন্ন এমপির কাছে আমরা গেছি, আমরা কনভিন্স করতে পেরেছি তারা আসলে উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল, প্রত্যেকেই তারা এটা তুলেছেন, পার্লামেন্টে আলাপ আলোচনা হয়েছে। আমরা যখন কেস করেছি এটা নিয়ে, যখন বলেছি যে এদের একটা অধিকার আছে, জাতীয় নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা আসলে তাদের পুনর্বাসন নাগরিকত্বের ব্যবস্থা করবেন, সুপ্রিম কোর্টে আমরা 10 বছর ধরে একটা কেস লড়ছি, সেখানেও কিন্তু এই প্রতিশ্রুতির একটা গুরুত্ব, সহানুভূতি কিন্তু জজ সাহেবরাও দেখিয়েছেন, আমরা লক্ষ্য করেছি এটা। এবং আমাদের গোটা দেশবাসী আপনারা জানেন এখন অবধি কেউ কোনো দিন বলেনি, সে বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান, ঘটি, কেউ কখনো উদ্বাস্তুদের এখানে জায়গা দেওয়া যাবে না এই কথা কিন্তু বলেনি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশার কথা। তো যাই হোক, এটা যখন আমরা সুজনবাবুর সাথে কথা বলেছি, সুজনবাবুদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সেক্রেটারি তিনি ছিলেন, সেখানেও আমরা একদিন কথা বলছিলাম, সুজনবাবু আর উত্তর চব্বিশ পরগনা সেক্রেটারি মৃণালবাবু বোধহয় নাম ছিলেন, তারাও দুইজনে বললেন আমরাও তো ছেলেবেলায় এসেছি, এটা নতুন কিছু নয়, প্রায় আমাদের মধ্যে পুরনো লোক ওপার বাংলা থেকে এসেছি প্রায় সপ্তাহে, তারাও কিন্তু এতদিন এই ব্যাপারটা এতটা করে দেখেননি যে আমি ছেলেবেলায় এসেছি 64 সালে 62 সালে, যাই হোক, কিন্তু তার মানে নাগরিক না এই ব্যাপারটা বোঝেননি। এবং আমি আপনাকে বলছি যে সংবিধান এবং আইন অনুযায়ী করলে এই যে নামগুলি বলছি, তারা যে ইনফরমেশান আমাকে বলেছেন তাতে কেউ নাগরিক না, তার মানে তাদের কতটা সিরিয়াস হয়ে এটা করবার কথা ছিল। আসলে এই ব্যাপারটা সম্পর্কে তারা অতটা সিরিয়াস কখনো ছিলেন না, আজও আছেন কিনা আমার সন্দেহ, আজও আছেন কিনা সন্দেহ। দেখুন গত 5 তারিখে, এই মাসের 5 তারিখে কংগ্রেস এবং সিপিএম তারা এই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ইস্যুটাকে টেক আপ করেছেন এবং যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত আশাপ্রদ সিদ্ধান্ত। তারা এইটা নিয়ে লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের নয়, যে 2014 সালটাকে ভিত্তিবর্ষ ধরে, 2014 হতে পারে, 16 হতে পারে, 18 হতে পারে, 2014 পরের কোনো ডেট, পরের কোনো সাল, তাকে ভিত্তিবর্ষ ধরে একটা আইন তৈরি করতে হবে, যে আইনে বলা হবে সেই ভিত্তিবর্ষ আগে 2014, 16, 18 যাই হোক, তার আগে থেকে যারা ভারতে বসবাস করেন তারা প্রত্যেকেই নাগরিক, এই মর্মে একটা আইন করতে হবে। তাতে এখানকার মুসলমানদের সমস্যা মিটবে, এখানকার আদিবাসীর সমস্যা মিটবে, এখানকার বাউরি বাগদি ভূমিপুত্র যারা তাদের সমস্যা মিটবে, উদ্বাস্তুদের সমস্যাটাও মিটবে। তো এটা তারা নিয়েছেন এবং তারা এই 23 তারিখেই বোধহয় তাদের একটা কনভেনশন, তাদের যত গণফ্রন্ট আছে তাদের, আমি সিপিএমের কথা বলছি, তারা কিন্তু মৌলালী যুব কেন্দ্রে একটা কনভেনশন ডেকে দিয়েছেন এই 23 তারিখ, আগামী শুক্রবার সম্ভবত, সেখানে তারা করবেন, তাদের বলবেন, হ্যাঁ, এবং এইটা নিয়ে তারা যাতে গ্রামে গঞ্জে জনমত তৈরি করার চেষ্টা করে, তারা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে এখনও বিভিন্ন পার্টির নেতা যারা চান সমস্যাটার সমাধান হোক, দুর্ভাগ্যবশত তারাও এই ব্যাপারটা সম্পর্কে এখনও অতটা ওয়াকিবহাল নন। জনসাধারণও কিন্তু এখন অবধি এই বিপদ সম্পর্কে ওয়াকিবহাল নন। তারা মনে করছেন যে আধার কার্ড যেটা হয়েছিল, দিদি বলেছেন পোর্টাল চালু করে তোমার রেশন কার্ডের ব্যবস্থা করব। এদিকে অবস্থা খারাপ দেখে শান্তনু বলছে রাখো 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 রাখো, দেখছি দেখছি, এইটা করে আস্তে আস্তে থিতিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি আপনারা দেখছেন একটা মাত্র দল কিন্তু বিজেপি, যারা এমন এমন কিছু পদক্ষেপের কথা বলছেন যাতে কিন্তু উদ্বাস্তুরা একেবারেই ভিটে ছাড়া হয়ে যাবেন। আপনারা দেখেছেন এই যে এমপি হতে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, গতকালের আনন্দবাজার দেখুন, তিনি বলছেন আমরা এনআরসি করবই, আর এনআরসি করবই মানে হচ্ছে তার ভিত্তি কিন্তু এই 1948 সালের 19শে জুলাই। ফলে তার আগে, এনআরসির আগে
2 বছর পরে হোক 5 বছর পরে হোক, আমিও মনে করি এনআরসি হবেই, কারণ 14 ধারা বিজেপি তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি করতে দেবো না, কিন্তু বলছেন না 14 ধারা বাতিল করতে হবে। আপনারা লক্ষ্য করবেন এটা। ফলে এনআরসি হওয়ার আগে যদি নাগরিকত্বের সমস্যার সমাধান না হয়, এবং কংগ্রেস এটা মনে করছে, সিপিএমও এটা মনে করছে, ফলে এইটা যদি নাগরিকত্বের সমস্যার সমাধান আগে না হয়, আগে যদি এনআরসি হয়, তাহলে কিন্তু এরকম অনেক তাবড় নেতা আমরা এর আগে দেখেছি। আসামে আমাদের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের পরিবারের লোকজন তারা বাদ পড়ে গেছেন। তপোধীর ভট্টাচার্য আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি এবং তার পরিবারের কিছু সদস্যের নাম বাদ পড়ে গেছে। ফলে এখানে এই যে সব নাম বললাম, এরাও কিন্তু বিপদে পড়তে পারেন। ফলে আগে এই আইনের ব্যাপারটা ভাববেন না যে আধারের এই ব্যাপারটা একভাবে মিটে গেল মানে আপনার সমস্যা মিটে গেল, এইটা ভাববেন না। এই সমস্যাটা, এই নাগরিকত্বের সমস্যাটা মেটানোর জন্যে লড়াই করতে হবে। আর আমি এখানে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বলছি কেন, আমি বহু কথা বলছি তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি মনে করি তৃণমূল নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাবৃন্দ তারা কিন্তু বাঙালিদের, উদ্বাস্তুদের সমস্যা হোক, তারা বেনাগরিক হয়ে যাক, এটা চান না। এবং তারা যে চান না সেটা তাদের, আমরা এর আগে বলেছি 2016 সালের 17ই ফেব্রুয়ারি একটা মন্ত্রিসভার বৈঠকে তারা বলেছেন যে এদের নাগরিকত্ব পাওয়া উচিত। ফলে তারাও মনে করেন এদের নাগরিকত্ব পাওয়া উচিত। কিন্তু বিজেপির রাজনীতির মোকাবেলা করতে গিয়ে হয়তো তারাও নানান রকমের যাকে বলে ঢপ, মানে বিজেপির ঢপের মোকাবেলা করতে গিয়ে মমতা দেবীও অনেক ধাপ্পা দিচ্ছেন। তা সত্ত্বেও কিন্তু আমি মনে করি বিজেপির সাথে তৃণমূলের একটা পার্থক্য আছে। বিজেপির নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দ, তারা যেন তেন প্রকারে এই উদ্বাস্তু এবং সমগ্র বাঙালি জাতিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বহুদিন থেকে করছে, এখনও করছে এবং করে যাবে। ফলে আমাদের লোকজনকে সতর্ক হতে হবে। আমি এতগুলো কথা বললাম, এতগুলো নেতার নাম বললাম, নেতাদের বিরুদ্ধে অভিযোগের জন্য নয়, অন্তত এই নামগুলো এবং তাদের অবস্থা বুঝলে আপনারা বুঝতে পারবেন, তাতে অবস্থাটার গুরুত্ব বুঝবেন, বিপদটা বুঝবেন, সেই সাথে সাথে হয়তো একটু আশ্বস্ত হবেন যে সমস্যা আমাদের অনেকের। ফলে সবাই মিলে যদি আমরা লড়াই করি তাহলে আমাদের এই সমস্যা মেটানো সম্ভব। তাই ওই অধীরবাবু, সুজনবাবু থেকে আপনি, আমি, আসুন সবাই। আর এইসব নেতারা ঘোষণা করেছেন, দেরিতে হলেও তারা আমাদের সামনে যদি থাকেন, কংগ্রেস সিপিএম থাকেন, আগামী দিনে তৃণমূলও যদি আমাদের সাথে সহমত পোষণ করেন, আমার ধারণা বিজেপির এই চক্রান্ত আমরা রুখে দিতে পারবো। আপনাদের সবাইকে এই আবেদন করে, এই ঐক্যবদ্ধভাবে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটা নতুন আইন করে সমস্ত মানুষের এই যে নাগরিকত্বের সমস্যা, সেই মেটানোর সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার। আপনারা যারা আমার এই ভিডিও দেখতে চান তারা ইউটিউবে গিয়ে SRB, মানে সুকৃতি রঞ্জন বিশ্বাস, তার সংক্ষেপে SRB মুক্তি, MUKTI, এইটা আপনারা টাইপ করলেই আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। নমস্কার।